বায়োকেমিকের ওষুধ প্রয়োগ শিকার জন্য যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই চেষ্টা করি প্রতি সপ্তাহে 3-4টা ওষুধ রোগ নিয়ে আলোচনা করা। আজকে ফুসফুস রোগের 20তম রোগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ রোগটার নাম হচ্ছে ফুসফুসের রক্তাধিক্য, কনজেশন অফ লাংস। তাহলে চলে আসি আমরা সেই আলোচনা আরম্ভ করা যাক। সচরাচর এই ফুসফুসের রক্তাধিক্য অথবা কনজেশন অফ লাংসের 2টা ভাগ আছে, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। সচরাচর আমরা যখন ধমনী দিয়ে রক্ত লাংসে আসে তখন আমরা সেটা বলবো অ্যাক্টিভ, অর্থাৎ লাংস হার্ট থেকে রক্ত ফুসফুসে আসার যে পদ্ধতি তাকে আমরা বলবো অ্যাক্টিভ। তখন যদি এই রোগ হয় তাকে আমরা বলবো অ্যাক্টিভ কনজেশন অফ লাংস। আর যখন সেটা ফুসফুস থেকে হার্টের দিকে যায় বা হৃৎপিণ্ডের দিকে যায় তখন তাকে আমরা বলবো প্যাসিভ। যাও চলে আসি তাহলে 2টা রোগের চিনার উপায় এবং ওষুধগুলো কী হবে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। চলে আসি। অ্যাক্টিভ যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে শরীর যদি কোনো কারণে গরম হয় এবং গরম থেকে ঠান্ডা হয়, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম অথবা অতিরিক্ত গরমের কারণে অথবা পরিশ্রমের পর ঠান্ডায় এটা হয়ে থাকে। এবং সেই পরিশ্রমের কারণে যদি উষ্ণ বায়ু অর্থাৎ যে গরম বায়ুগুলো আমাদের নাকে দিয়ে ঢুকে তখনই উত্তেজনা হয়। উত্তেজনা হলেই লাংসের কাজ বাড়ে, তখন হার্ট থেকে রক্ত তাড়াতাড়ি বেশি করে আসার চেষ্টা হয়, তখনই আমরা বলবো অ্যাক্টিভ। অর্থাৎ এটা অ্যাক্টিভের প্রথম কারণ এগুলো। আর কি হতে পারে? আর কোনো কঠিন রোগের উপসর্গ হিসেবেও অনেক সময় সেটা দেখা যেতে পারে, যেমন ধরো প্লুরেসি, ব্রঙ্কাইটিস, টিউবারকুলোসিস অথবা আঘাতের কারণেও সেটা হতে পারে। তাহলে আমরা বুঝলাম অ্যাক্টিভের কারণগুলো কি। সেই কারণগুলো ব্যাখ্যার পরে আমরা চলে যাচ্ছি লক্ষণটা কী, কীভাবে আমরা বুঝবো অ্যাক্টিভ কনজেশন অফ লাংস অথবা ফুসফুসের রক্তাধিক্য, ফুসফুসের রক্ত কেন বেশি যাচ্ছে বা জমা হচ্ছে সেই কারণটা। তাহলে লক্ষণে প্রথমে পেলাম এবং প্রথমেই পাবো শ্বাসকষ্ট। যদি অতিরিক্ত শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের কারণে তার শুইতেই পারে না এবং সামান্য কাশির সঙ্গে রক্ত শ্লেষার সঙ্গে বা থুতুর সঙ্গে অনেক সময় রক্ত যায় এই প্যাসিভের বেলায়, অর্থাৎ ফুসফুসের রক্তাধিক্যের কনজেশন অফ লাংসের বেলায় অ্যাক্টিভের ক্ষেত্রে সামান্য জ্বর থাকতে পারে এবং ফুসফুসের মর্মর ধ্বনি বা শব্দ হতে পারে। তাহলে এবং এই শ্বাসকষ্টের নালিতে বা ফুসফুসের নালিতে যদি মর্মর শব্দ থাকে, এই কয়েকটা কারণ থাকলে আমরা বুঝবো এটা অ্যাক্টিভ। অর্থাৎ হার্ট থেকে রক্ত এসে তার ট্রাভেলসগুলো সৃষ্টি হচ্ছে, সেখান থেকে ফুসফুসের রক্ত ঠিকমতো অন্য জায়গায় যেতে পারছে না, তাইলে এটাকে আমরা বলবো অ্যাক্টিভ। আর প্যাসিভটা কি? দেখো সচরাচর অ্যাক্টিভ আমরা এটাও বুঝি ধমনী থেকে রক্ত যখন আসে আর ফিরে যখন যায় তখন আমরা বলবো প্যাসিভ। ফিরে যায় কি দিয়ে? শিরা উপশিরা দিয়ে, আর আসে ধমনী দিয়ে। তাহলে পার্থক্যটা আমরা বুঝলাম, অর্থাৎ রক্ত ফুসফুস থেকে আসা এবং যাওয়ার কারণটাই জন্য এই ফুসফুসের রক্তাধিক্য ঘটে থাকে। তাহলে চলে আসি প্যাসিভ কারণটা কি। সাধারণত বয়স বেশি হয়ে গেলে এটা ঘটে থাকে, অর্থাৎ হার্টের পাম্পিং ক্ষমতা যদি কমে যায়, রক্ত সঞ্চালন যদি কমে যায়, তাহলে অনেক সময় রক্তটা টেনে ফুসফুসে আসে না। আসার মতন শক্তি যদি বৃদ্ধ বয়সে না থাকে তাহলে যেটা ঘটে, আর রক্ত সঞ্চালনের যদি ব্যাঘাত ঘটে, অর্থাৎ হার্টের যদি কোনো রকমের ট্রাভেলস হয় তখন সেটা ফুসফুসে রক্ত জমা হয়। সেটা যদি হাইড্রোকোলেস্টেরল অর্থাৎ 2 পার্শ্বে বা পিঠে যদি এই ব্যথা থাকে এবং সেখানে যদি রক্ত জমা হয় তাকে আমরা বলবো হাইড্রোস্ট্যাটিক কনজেশন। তাহলে বুঝতে পারলাম এই ছাড়াও 2-3 কারণে হতে পারে। তাইলে সেখানে যদি রক্ত জমা হয় আমরা তাকে আলাদা রোগ হিসাবে ধরে নিতে পারি, অর্থাৎ সেটাকে হাইড্রোস্ট্যাটিক 2 পার্শ্বে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, তখন এটাকে হাইড্রোস্ট্যাটিক কনজেশন বা ফুসফুসের রক্তাধিক্য বলে থাকে। লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আক্রান্ত স্থান
একটু বড় হয়ে যায়, এনলার্জমেন্ট হয়ে যায়, অর্থাৎ রক্তাধিক্য জায়গাটা একটু বেড়ে যায় এবং ভার বোধ হয় এবং সেখানে রস জমে। রুগী বুঝতে পারে মনে হয় যেন লাঞ্চটা ভার লাগতেছে এবং দুই পাশে ব্যথা করতেছে, অর্থাৎ দুই ঢাকে ব্যথা অথবা পিঠে ব্যথা করতেছে। তখনই আমরা বুঝবো ফুসফুসের প্যাসিভ কনজাংশন হচ্ছে, অর্থাৎ সেই ব্লাডগুলো শিরার মাধ্যমে হার্টে ফেরত যেতে কষ্ট হচ্ছে, সেখানে জমা হচ্ছে, সেই জন্যই তাকে রক্তাধিক্য বলা হয়। তৃতীয় হচ্ছে হৃৎপিণ্ডের পীড়ার ফুসফুস থেকে রক্ত প্রত্যাবর্তন করার জন্য বাধা, অর্থাৎ ফুসফুস যদি হার্ট যদি কোনো রকমের দুর্বল বা কোনো রোগ যদি হার্টে থাকে, তখন যে তার পাম্পিং ক্ষমতা সেটা যদি কমে যায়, তখন ফুসফুস থেকে রক্তটা হার্টে ফিরে আসতে পারে না। এটাকে আমরা বলবো অবস্ট্রাকশন কনজাংশন, অর্থাৎ ফুসফুস থেকে রক্ত যখন হার্টে আসে না, তখনই আমরা তাকে প্যাসিভ কনজাংশন বলতে পারি। ফুসফুসে অনেক সময় কাটলে অথবা আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা কি দেখতে পারবো? বাদামি বর্ণের ঘোর লাল এবং অথবা অতিরিক্ত লাল দেখা যায়। এই যে রক্তটা শিরার মাধ্যমে হার্টে যেতে পারছে না, তখন সেটা অনেক সময় কালো বর্ণের ধারণ করে। তাহলে আমরা চলে আসি ক্রিয়ার শিথিলতা, শ্বাসকষ্ট, হুপিং কাশি, শ্লেষ্মা নিঃসৃত হতে দেখা যায়। অর্থাৎ হার্টের ক্রিয়া যদি দুর্বল হয় এবং সেই রক্তগুলো যদি ফেরত না যেতে পারে, তাহলেই হুপিং কাশি হতে পারে, শ্লেষ্মা নিঃসৃত হতে পারে এবং সেই নিঃসৃত কফের সঙ্গে অনেক সময় রক্ত দেখা যেতে পারে। তাহলে আমরা বুঝলাম ফুসফুসের কাশির অর্থাৎ ফুসফুসের রক্তাধিক্যের দুইটা কারণে ঘটে থাকে। একটা হচ্ছে ধমনির কারণে রক্ত যদি এসে সেখানে জমা হয় এবং সেই জমার রক্তগুলি শিরার মাধ্যমে যদি হৃৎপিণ্ডে ফেরত যেতে না পারে, তখনও কারণ হতে পারে। কারণ যাই হোক না কেন, যেই কারণ হোক, যত বিস্তৃত আমরা অ্যানাটমি আলোচনা করি না কেন, কিন্তু আমাদের ওষুধের বেলায় ওষুধ হলো 4টা এবং 12টা ওষুধ দিয়ে আমাদের সেবা। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ফেরামফোস, অর্থাৎ ধমনী এবং শিরার রক্ত দুটোটাই যে এটা কাজ করে। তাহলে বুঝতে পাচ্ছেন যে এই ওষুধটা আমাদের কত প্রয়োজনীয়। যখন আমাদের এই রোগ দেখা যাবে, এই ওষুধটা 6x আমরা দিনে 4-5 বার করে ব্যবহার করা উচিত। অর্থাৎ তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার, যেটা আমরা প্রথমেই বলে থাকি, যে কোনো রোগের প্রথম অবস্থা রক্ত সঞ্চালন ক্রিয়া যদি ভালোভাবে করা যায়, তাহলে অনেক সময় অনেকগুলো রোগ সেরে যায়। দ্বিতীয় যদি আমরা বলি, সেটা আমরা বলবো ক্যালিফস, অর্থাৎ অনিদ্রা অথবা পটাশিয়াম সল্টের কারণে যদি এটা ঘটে থাকে, তাহলে আমরা ক্যালিফস সঙ্গে প্রয়োগ করতে পারি। তারপর হচ্ছে ক্যালিমিউর এবং নেকটামিউর। এই 4টা ওষুধেই মেইনলি সচরাচর ফুসফুসের রক্তাধিক্যে কাজ করে। তাহলে আমরা যদি বুঝে 2-3টাও দিতে পারি, একত্রে 4টাও দিতে পারি। অর্থাৎ 4 দুগুণে 8টা, দিনে 4-5 বার 2-3 দিন ব্যবহার করুন। যদি রোগ কঠিন থেকে কঠিনতর না হয়, তাহলে সেটা 3-4 দিনের ভিতরে রোগী অনেকটা সুস্থ বোধ করবে। কারণ এই জটিল রোগগুলো আমাদের বায়োকেমিক্যাল উপর নির্ভর করে বসে থাকা ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ সাথে সাথে আমরা হোমিওপ্যাথিক অথবা এলোপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যেই ডাক্তারই লেখুক না কেন, এলোপ্যাথিক খান আর হোমিওপ্যাথিক খান, দোনোটার সঙ্গে আপনার দেওয়া ওষুধগুলো চলতে পারে। আধা ঘন্টা আগে পরে অথবা খাওয়ার আগে পরে, যে কোনো সময় খাওয়ার না কেন, এটার উপকার পাবেন, যেহেতু আমরা অভাব পূরণ করে রোগীর চিকিৎসা করে থাকি। তাহলে এর সাথে যদি কোনো সময় ক্যালকেরিয়া ফ্লোর বা ক্যালকেরিয়া ফসও অনেক সময় প্রয়োজন হতে পারে, সেই ডিস্টেপ প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে আজকের এই ক্ষুদ্রতম রোগ, অর্থাৎ ক্ষুদ্রতম রোগগুলো যেটা সবচেয়ে বিপজ্জনক রোগ, ফুসফুসের রক্তাধিক্য, তার যদি আমরা বুঝতে পারি, তাহলে এলোপ্যাথিক হোক আর হোমিওপ্যাথিকের সঙ্গে হোক, আমরা বায়োকেমিক ব্যবহার করতে 6x 2টা করে 8টা দিনে 3-4 বার প্রয়োগ করতে আর ভয় পাবো না। প্রয়োগ করব, উপকার না হলে অন্তত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। সকলকে ধন্যবাদ।